মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছো আর একটার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো। নুসরাত বলল, আসিফ তো আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল, তাহলে কোথায় গেল এই প্রতিশ্রুতি? আসিফ উত্তর দাও, এভাবে কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আসিফ এখনো নিশ্চুপ। অবন্তী নুসরাতকে বলল, বিশ্বাস করেছিলাম আসিফকে, আমাদের রিলেশনে 2 বছর হতে চলল। আমি কখনোই আসিফকে সন্দেহ করিনি, অন্ধের মতো ভালোবাসতাম তাকে। এমনকি আমাকে ফাবিয়াও বলেছিল আসিফের কথা, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি, কারণ আমি ভালোবাসায় বিশ্বাসী ছিলাম। এই ভালোবাসায় ছেদ ঘটালো আসিফ। এখন আর ভালোবাসার ওপর বিশ্বাস নেই, কোনো পুরুষের ওপরও আর বিশ্বাস নেই আমার। এই বিশ্বাস নামক শব্দটা পুরুষের সাথে যায় না। আসিফ এতক্ষণে মুখ খুলল। নুসরাতকে বলল, শরীর দিয়ে যখন সুখ দিয়েছি তখন তো আর কাণ্ডজ্ঞান ছিল না, এখন অনেক বুদ্ধি হয়েছে, যাও যাও। আর অবন্তী শোনো, তোমার সাথে আমি এতদিন অভিনয় করেছি, কোনো ভালোবাসা টালোবাসা আমার ছিল না। আর তোমাকে বিয়ে করব আমি? একবার আয়নায় নিজের মুখ দেখেছো? আমার মতো ছেলের একটা অফারে তোমার মতো শত অবন্তী বিছানায় চলে আসবে। তোমাকেও ভোগ করতে চেয়েছি, তবে পারিনি, এটাই আমার ব্যর্থতা। অবন্তী বলল, ও আচ্ছা ঠিক আছে, আমিই বোকা, তোমার জন্য মরতে বসেছিলাম। এখন আর এমন বোকামি করব না। আসিফ নুসরাত আর অবন্তীকে বলল, যাও দুজনেই চলে যাও, ধরা খেয়ে গিয়েছি যখন, তখন তো আর রিলেশন কন্টিনিউ করা যাবে না। আমার কোনো দুঃখ নেই এতে, নুসরাতকে ভোগ করতে পেরেছি, তবে অবন্তীকে পারিনি, এটাই মনে হবে মাঝে মধ্যে। আসিফ দরজা লাগিয়ে দিল। নুসরাত আর অবন্তী তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো তারাই একমাত্র বোকা মানুষ এই পৃথিবীতে, তাদের মতো বোকা কেউ আর নেই। রাত তখন 8টা। অবন্তী বাসায় ফিরে আসলো। কলিং বেল চাপলো। রেশমি দরজা খুললো। অবন্তীকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি এতক্ষণ? আর এভাবে না বলে হুট করে চলে গেলি কেন? মোবাইলে এতটা কল দিলাম, একটাও রিসিভ করলি না, আশ্চর্য। অবন্তী রেশমিকে পাশ কাটিয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। একা একা কান্না করলো বেশ কিছুক্ষণ। নিজেকে নিজের এই অবস্থার জন্য দোষারোপ করতে লাগলো। যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছিল, তাকে নিয়েই আজ সেই স্বপ্নটা অবন্তী বিসর্জন দিয়ে দিল। মনে মনে ঠিক করলো এই জীবনটা সে রাখবে না। কিছুক্ষণ পর আলতো করে রুমের ছিটকিনিটা খুলে দিল অবন্তী। ফ্যান ফুল স্পিডে চালিয়ে খাটের ওপর শুয়ে রইল সে। রাত 10টা নাগাদ রেশমি এসে খাবার খেতে ডাকলো অবন্তীকে। অবন্তী উঠে খাবার টেবিলে গেল। অবন্তী, তার বোন রেশমি, অবন্তীর মা আর অবন্তীর বাবা একসাথে বসে খাবার খাচ্ছেন টেবিলে। অবন্তীর বাবা অবন্তীর মাকে বললেন, রাহেলা, বিয়ান বললেন জামাইয়ের মাত্র 12 দিন দেশে থাকবেন, এর ভেতরেই সব জোগাড় করতে হবে, বিয়েও হতে হবে, আমরা কি পারবো এসব করতে? রেশমি পাশ থেকে বলল, তুমি চিন্তা করো না বাবা, তোমার বড় জামাই আছে না, সন্ধ্যার সময় কথা হয়েছে, সে বলেছে তার একমাত্র শালিকার বিয়েতে 2 লক্ষ টাকা দিবে। আর আমার বিয়ের যে চুড়ি একজোড়া তাদের বাড়ি থেকে দিয়েছিল, সেটাও তার শালিকে দিয়ে দিতে বলেছে। সে আসার সময় আমার জন্য নতুন একজোড়া নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, জামাই যদি 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করে এই সময়ে, তাহলে আমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবো রে মা। রেশমি বলল, এটাকে সাহায্য বলছো কেন বাবা? এইটা তো সে তার শালির জন্য করছে, তার নিজের বোন থাকলেও তো সে তাই করতো। আর আরিয়ান সবেমাত্র 1 বছর হলো কানাডা গিয়েছে, সে তো আর অবন্তীর বিয়েতে 1 টাকাও দিতে পারবে না। তোমার ব্যাংকের টাকার অবস্থাও আমি জানি, তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না বাবা। অবন্তীর বাবার মোবাইলে কল আসলো। অবন্তীর বাবা বললেন, সবাই চুপ চুপ, বিয়ান সাহেবা কল দিয়েছেন। অবন্তীর বাবা কল রিসিভ করলেন। ফোনের ওপাশ থেকে কি কথা অবন্তীর হবু শাশুড়ি বললেন সেটা বুঝতে পারলেন না কেউ, শুধু অবন্তীর বাবা যা যা বললেন সেটা ছিল এমন, তবে যদি আরেকটু সময়, যদি আপনাদের মন মতো না হয়, আমার এই মেয়েটা খুব আদুরে, আমি এখন, আচ্ছা ঠিক আছে বিয়ান, আপনাদের যেমন ইচ্ছা, আসসালামু আলাইকুম। অবন্তীর বাবা কল রেখেই রেশমিকে বললেন, দেখলি তারা এত তাড়াহুড়ো করছে যে আজকেই কোণে দেখে গেল, এখন বলছে আগামীকাল সন্ধ্যার সময় পাঞ্চিনি, আর পাঞ্চিনি শেষেই নাকি অকত করিয়ে ফেলবে সাথে সাথেই। আলহামদুলিল্লাহ, তুই আলহামদুলিল্লাহ বলছিস রেশমি? এত তাড়াতাড়ি আমি এগুলো করব কিভাবে? হয়ে যাবে বাবা, কোনো চিন্তা করো না, আমি চাইনিজ সেন্টার বুকিং করে দিচ্ছি কালকের জন্য, তবে এতে অনেক টাকা লাগবে যে।
তা লাগুক, সমস্যা নাই, বাসায় কোনো ঝামেলা করা যাবে না। অবন্তী, পাঞ্চিনি এই দুইটা দায়িত্ব আমি নিলাম। আর মা, তুমি মামাদের ফোন করে বুঝিয়ে বলো যে কালকেই চলে আসতে, কাল তো অকত হয়ে যেতে পারে। আর বাবা, তুমি তোমার রিলেটিভদের বুঝিয়ে বলো, কেউ আবার মাইন্ড না করে বসে। আচ্ছা, তাদের বাসা থেকে কতজন আসবে তোমাকে বলেছে বাবা? না, সেটা তো বলেনি। আচ্ছা, আমি সেটা জেনে নেব। আর আমাদের এখানে কতজন হতে পারে সব মিলিয়ে? রেশমির মা বললেন, এই ধর সব মিলিয়ে জন 70-এর বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট খালাকে বলে দিবা সে যেন আসার সময় কাপড় চোপড় একসাথে সব নিয়ে চলে আসে। মামাদেরও বলবা। বিয়ের ডেট কিন্তু আর মনে হয় 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা। এদিকে খাবার টেবিলে তাদের সামনে বসা অবন্তী তাদের কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না, মনে মনে সায় দিচ্ছে এই বিয়ে তাকে করতেই হবে। রাতে একা একা বেশ কয়েকবার সুইসাইড করার প্ল্যান এসেছিল অবন্তীর মাথায়। একবার শাড়ি একটা পেঁচিয়ে ফ্যানের সাথে লাগিয়ে দিয়েছিল অবন্তী, তবে সেটা সাহস করে উঠতে পারেনি সে। পরের দিন সকালে অবন্তীর স্বামীর বাড়ি থেকে পাঞ্চিনির থালা আসলো, থালের সাথে শাড়ি, জুয়েলারিও চলে আসলো। সাধারণত এগুলো আগে আসে না, জামাই বাড়ির লোকজন আসার সময় সাথে নিয়ে আসে, তবে তারা এসব আগে আগে দিয়ে দিয়েছে যাতে ঝামেলা কম হয়। রেশমি রাতেই কল করে জেনে নিয়েছে তাদের সেখান থেকে কতজন লোক আসবে। আর রেশমির ফ্যামিলি আর জামাইয়ের বাড়ির ফ্যামিলি একই, তাই কে কে আসবে সেটা রেশমি ভালোই আন্দাজ করতে পেরেছে। তারা 100 জনের মতো আসবে পাঞ্চিনিতে। রেশমির বাবা এতজন শুনে কিছুটা হকচকিয়ে গেলেন। রেশমিকে বললেন, পাঞ্চিনিতে এতজন হলে বিয়েতে কতজন আসবে? রেশমি তার বাবাকে একটা ঝাড়ি মেরে বলল, উফ, মেয়ের আমেরিকা সিটিজেন জামাইয়ের সাথে বিয়ে দিচ্ছ, অথচ খরচ একটু হবে না? তাই বলে কোনো কিচ্ছু না। তুমি এক কাজ করো, মায়ের অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে এনে বাসায় রাখো আগামীকাল। আমি বাদ বাকি যা যা খরচ লাগে সব তোমার বড় জামাইকে বলে ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে। অবন্তী সারাটা দিন বিষণ্ণ কাটলো, কাউকে বলতে পারলো না তার মনের কথা। সারা বাসায় উৎসব আমেজ। সকালেই অবন্তীর ফুপু, খালা, মামারা বাসায় চলে আসলেন। অবন্তীর পাঞ্চিনির শাড়ি দেখে অবন্তীর চাচি বললেন, এত সুন্দর শাড়ি, তাও আবার পাঞ্চিনিতে, তাহলে বিয়েতে কিনা জানি দেবে আসলেই। রেশমি স্বর্ণের ব্রেসলেট বের করে দেখিয়ে বলল, এই দেখেন চাচি, এখানে অবন্তী আর রাফির নাম খোদাই করা। এত অল্প সময়ে তারা এটা করবে আমি তো ভাবতেই পারিনি। তারা যে আংটি পরিয়ে অবন্তীকে পছন্দ করেছিল সেটা হাতে নিয়ে দেখো তো একবার। অবন্তীর চাচি হাতে নিলেন, তারপর বললেন, বাপরে, এইটার ওজন 1.5 ভরির চেয়ে কম হবে না কখনো। হ্যাঁ, তাহলেই দেখো, আজকে পাঞ্চিনির জন্য আমরা জামাইকে দেওয়ার জন্য যে আংটিটা এনেছি সেটা সোনার উপর হিরে বসানো। আমি ইনস্টলমেন্টে নিয়ে এসেছি, বাবাকে বলি নাই কিন্তু। কেন, তোর বাবাকে বললি না কেন? বারে, বাবা আমাকে 1000-7-8 মধ্যে একটা স্বর্ণের আংটি আনতে বলেছিল। আমি সকালে গিয়ে নিয়ে এসেছি এটা, 85,000 টাকা। তারা যা যা দিচ্ছে তার সাথে মিল রেখে অন্তত একটা আংটি যদি না দিই তখন কেমন দেখায় না? হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস রেশমি। রেশমি একটা হাসি দিল। পাশে বসে থাকা অবন্তীর মলিন মুখ এসব আধিক্য চাকচিক্যের কাছে আরো মলিন হতে থাকলো। কেউ কেউ অবন্তীর মাথায় হাত রেখে বলতে লাগলো, অবন্তীর কি ভাগ্য। সন্ধ্যার কিছুক্ষণ আগেই রেশমি বাসা থেকে অবন্তীকে নিয়ে বেরিয়ে পার্লারে চলে গেল। সবাইকে বলে দিল সন্ধ্যার সাথে সাথে চায় নিচে যাতে চলে যায়। জামাই বাড়ির লোকজন 7টার ভেতরে চলে আসবে, আর খাবারের বিষয়ে যাতে কোনো টেনশন না করে। রেশমি পার্লারে যাবার আগে অবন্তীর হবু স্বামীর জন্য কেনা হীরের আংটিটা মায়ের কাছে রেখে গেল, এইটা সেফে সাথে করে নিয়ে যেতে। অবন্তী রেডি হলো। পার্লারের মেকআপে অবন্তীকে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। পার্লারের মেকআপ আর্টিস্ট বলল, আপনি হাসেন না কেন? আজকে আপনার জীবনের অন্যতম একটা সুন্দর দিন, আজকে আপনাকে সুন্দর না দেখালে কেমনে হবে? অবন্তী জবাব দিল না, তার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে আসিফের কথা। সন্ধ্যা 7টার দিকে তাদের মেকআপ শেষ হলো। রেশমিও একটা আকাশি রঙের শাড়ি পরেছে, রেশমিকেও সুন্দর দেখাচ্ছে। নিজের হাত থেকে সোনার চুড়ি খুলে ছোট বোনের হাতে পরিয়ে দিল রেশমি। তারপর বলে উঠল, এই তো এখন পারফেক্ট। তারপর তারা চায় নিচে চলে গেল। তারা যাওয়ার প্রায় সাথে সাথে জামাই বাড়ির লোকজনও এসে গেল। রেশমির শ্বশুর শাশুড়ি, ননদ, দেবররা সব এসেছেন সাথে। অবন্তীর হবু শাশুড়ি এসে অবন্তীর কপালে একটা চুমু খেলেন।
অবন্তী তাকে পায়ে ধরে সালাম করলো। কিছুক্ষণের মাথায় অবন্তীর হবু শ্বশুর কুলের সবাই একে একে এসে অবন্তীকে দেখতে লাগলো। একদিকে লোকজন অবন্তীকে দেখছে, অন্যদিকে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলো পরিস্থিতিটাকে জমজমাট করে তুললো। সবাই অবন্তীকে দেখছে আর বলছে, মাশাআল্লাহ, আমাদের রাফির বউ দেখার মতো হয়েছে। অবন্তী চুপচাপ স্টেজে বসা আছে, সবাই যার যার মতো কথা বলছে। খাবার খাওয়া শেষ হলো, এরপর আসলো আংটি বদলের পালা। অবন্তী এখনো তার হবু স্বামীকে দেখেনি। সে আজকে একটা নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। কাগজে কলমে অবন্তীর হবু স্বামীর বয়স 31 হলেও দেখতে 23-24-এর বেশি লাগে না। লম্বা 5 ফুট 9 ইঞ্চি, শরীরের রঙও শ্যামলা। আংটি বদলের সময় সবাই একে একে শীষ দিচ্ছে, মস্করা করছে। রাফির মুখেও হাসি, তবে অবন্তীর মুখে কোনো হাসি নেই। রাফির বন্ধুরা বলছে, ভাবি দেখি বিয়ের আগে রাফির কথা মতো চলতে শুরু করে দিয়েছেন। রাফিও হাসে না খুব একটা, আর এখন ভাবি তো হাসতেছেই না। এতেও অবন্তীর মুখে হাসি দেখা দিল না। রাত 11টা নাগাদ অবন্তীর অকত সম্পূর্ণ হলো। মোহর ঠিক হলো 17,01,000 টাকা। স্বর্ণ উপহার হিসেবে জামাই বাড়ি থেকে দেওয়া হবে 20 ভরির মতো। অকদের পর অবন্তীর শাশুড়ি তার হাত থেকে একজোড়া জালি বেঙ্গল খুলে অবন্তীর হাতে পরিয়ে দিল। আশেপাশের লোকজন বলা বলি করতে লাগলো, অবন্তীর মতো কপাল আর কারো হয় না। গুরুজনদের কথা মতো অবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা ঠিক হলো আগামী পরশুদিন রাত্রে। মাঝখানে শুধু কালকের দিন বাকি। অন্যদিকে আসিফ নুসরাতকে কল দিয়ে একের পর এক হুমকি দিচ্ছে, যদি নুসরাত আজ রাতে তার বাসায় এসে স্টে না করে তাহলে নুসরাতের কিছু ছবি আর ভিডিও সে ভাইরাল করে দেবে নেট দুনিয়ায়। বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। এদিকে নুসরাতকে আসিফ টেক্সট দিয়েই যাচ্ছে, আগামীকাল সন্ধ্যার ভিতরে যদি নুসরাত তার ফ্ল্যাটে না আসে তাহলে সে নুসরাতের ফটো ভিডিও ভাইরাল করে দেবে। নুসরাত একা বাসায় কি করবে বুঝতে পারছিল না। একদিকে ভয়, অন্যদিকে চরম ঘৃণা তাকে কুঁকড়ে দিচ্ছিল। অন্যদিকে বাসায় নিজের রুমে খাটের ওপর বসে থাকা অবন্তীর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। অবন্তীর মনে হচ্ছে তার বুকে এক পাহাড় সম চাপ এসে বাসা বেঁধেছে, আর এই চাপটা সহজে তাকে ছাড়বার নাই। অবন্তীর মা অবন্তীর পাশে এসে বসলেন, অন্য পাশে এসে রেশমি বসলো। অবন্তীর মা অবন্তীকে বললেন, মারে, কান্না করছিস কেন? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস যখন, তখন তো বিয়ে করাটাই তোর জীবনের একমাত্র সত্য। দেখবি মা আমার, সেখানে তুই অনেক ভালো থাকবি, কিন্তু কোনো কমতি থাকবে না তোর। রেশমি বলল, অবন্তী বোন আমার, তোর কোনো খারাপ হোক ক্ষতি হোক সেটা আমরা চাই কখনো বল? তুই জানি বিয়ের সময় সব মেয়েদের কষ্ট হয়, কিন্তু এই কষ্টটাকে মানিয়ে নেওয়ার মধ্যেই তো জীবনের সুখ। এই যে তুই আজ 22 বছর ধরে এই বাড়িতে আছিস, এই বাড়িটা তোর বাড়ি না, এইটা হলো আরিয়ানের বউয়ের বাড়ি। আমাদের ছোট ভাই আরিয়ান যখন বিয়ে করে বউ নিয়ে আসবে তখন এই বাড়িটা তার বউয়ের বাড়ি হয়ে যাবে। ঠিক তেমনই তোর বিয়ের পর থেকে রাফির বাড়িটাই তোর আসল বাড়ি। সেখানেই তোর অধিকার, সেখানেই তোর জীবন শুরু মাত্র। মেয়েদের জীবনটা শুরু হয় সংসার জীবনের প্রবেশের মাধ্যমেই। গল্প অবন্তী, কলমে মিহিদাত আহমেদ। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। আর গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান।